বন্ধুরা, আজকে আবার আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ক্লাস নিয়ে। এর আগের দিন আমরা পরমাণু গঠন সম্পর্কে চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী ক্লাসে যাব। তো যদি কেউ প্রথম ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমরা সেই লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে ভিডিওটি দেখে নেবে। এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম ইলেকট্রন কি আবিষ্কার করেছে, প্রোটন কি আবিষ্কার করেছে, নিউট্রন কি আবিষ্কার করেছে। আজকে আমরা জানবো যে ইলেকট্রনের ভর কত বা প্রোটনের ভর কত, নিউট্রনের ভর কত, এদের আধান কত, এদের ব্যাসার্ধ কত এবং এদের কোথায় অবস্থান। শুরু করছি। প্রথম লিখছি কণা, এখানে হচ্ছে কণা, তারপর কণার ভর, ভর যেটা সেটা আমরা গ্রাম এককে লিখছি। তারপর লিখছে আধান, তারপর লিখছি ব্যাসার্ধ, প্রথম কণাটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -28 গ্রাম। তারপর হচ্ছে প্রোটন, প্রোটনের ভর হচ্ছে 1.672 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। নিউট্রন, দেখো এর আগের দিন ক্লাসে বলেছিলাম যে নিউট্রনের ভর প্রোটনের ভরের প্রায় সমান। আমরা এই প্রোটনের ভরটাকে কিন্তু 1.672 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম বলি। এখন দেখো এখানে আছে আধান, আধানকে আমরা দুটো এককে লিখি, একটা হচ্ছে সিজিএস একক এবং একটা হচ্ছে এসআই একক। তো যেটা সিজিএস একক সেটাকে আমরা লিখি স্টেট কুলম্ব বা ইএসইউ, আর যেটা এসআই একক সেটা হচ্ছে কুলম্ব, CULOMB। এটা হচ্ছে কি কুলম্ব। তো দেখো ইলেকট্রনের আধান হচ্ছে -1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ESU। এটা যখন কুলম্বে চলে যাবে তখন হয়ে যাবে -4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10। কেন মাইনাস হলো? কারণ ইলেকট্রনের আধান ইলেকট্রন ইউনিট চার্জ কত -1, তার জন্য দেখো প্রত্যেকের ক্ষেত্রে একটা করে মাইনাস অ্যাড হয়েছে। এরপর আছে প্রোটন, প্রোটনের কি প্লাস হয়ে যাবে এটা এবং আধানটা কি থাকবে 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ESU এবং এসআই তে হয়ে যাবে +4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 কুলম্ব। আর নিউট্রন তো নিস্তড়িত 0 0, তাই তো। এখন দেখো ইলেকট্রনের ব্যাসার্ধ এরপর আমরা দেখব ইলেকট্রনের ব্যাসার্ধ কত। ইলেকট্রনের ব্যাসার্ধ হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার। প্রোটনের ব্যাসার্ধ 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার এবং নিউটনের ব্যাসার্ধ হচ্ছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার। এখন দেখো ইলেকট্রন কে আবিষ্কার করেছিল না, ইলেকট্রন আবিষ্কার করেছিল কি জে থমসন। প্রোটন কে আবিষ্কার করেছিল? দেখো প্রোটন আবিষ্কারের তিনটে ধাপ বলেছিলাম, কিন্তু নামকরণটা প্রোটন কে দিয়েছিল রাদারফোর্ড। আর নিউট্রন জেমস চেডউইক। ক্লিয়ার? এগুলো লিখে নাও। এরপর আমরা রাদারফোর্ডের মডেল সম্পর্কে একটা তথ্য জানব। না, সালটা ছিল 1911 সাল। রাদারফোর্ড কি করেছিল না, একটা সোনার পাতের উপর একটা পরীক্ষা করেছিল। তিনি সেই পাতের উপরে আলফা কণাকে পাঠিয়েছিল। আলফা কণা কি? আলফা কণা হচ্ছে পজিটিভ হিলিয়াম কণার স্রোত। দেখো রশ্মি হচ্ছে তিন প্রকার, একটা আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি। তো যেটা আলফা রশ্মি সেটা হচ্ছে হিলিয়াম কণার স্রোত, যেটা বিটা রশ্মি সেটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ অর্থাৎ ফ্লো অফ ইলেকট্রন, আর যেটা গামা রশ্মি সেটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলি। তো এখানে কেন পরীক্ষাটা করেছিল না, কারণ দেখো আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন তো জেনে তো গেলাম, এদের অবস্থানটা কোথায়, এরা একটা পরমাণু কোথায় অবস্থান করে। তো
তাহলে এই যে এই জিনিসগুলো জানার জন্য রাদারফোর্ড যে পরীক্ষাটা করেছিল সেই পরীক্ষাটাকে বলা হয় আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। কার? রাদারফোর্ডের। তো দেখো এইখানে তিনি যে ধাতুটাকে ব্যবহার করেছিলেন সেই ধাতুটা ছিল সোনা। এখন বলো তো যে সোনার পারমাণবিক সংখ্যা কত? মনে আছে কারো? চিন্তা করো না, কারো যদি মনে না থাকে আমি আজকে আরেকবার বলে দিচ্ছি। সোনার পারমাণবিক সংখ্যা হচ্ছে 79, 79। সোনা কেন নিয়েছিল? কারণ আমরা জানি সোনাকে আমরা আঘাত বর্ধনীয় ধাতু বলি, কারণ সোনা অনেক আঘাত সহ্য করতে পারে, এই জন্য তিনি সোনাকে নিয়েছিলেন। এখন দেখো তিনি যে সোনাটা নিয়েছিলেন কতটা পুরু ছিল না, সেই সোনাটা পুরু ছিল 0.00004 সেন্টিমিটার। দেখো আমি পরীক্ষাটা বলে করছি, তোমরা একটু দেখো। এইটা দেখো সোনার পাত্রে নিয়ে কি বললাম আমি? রাদারফোর্ডের মডেল, তাই তো? কি বললাম সালটা কত ছিল? না সালটা ছিল 1911। কি ধাতু ব্যবহার করেছিল? না সোনার একটা পাত ব্যবহার করা হয়েছিল, একটা সোনার পাত ব্যবহার করা হয়েছিল। কতটা পুরু ছিল? 0.0004 সেন্টিমিটার পুরু ছিল। এখন দেখো কি বললাম আমি? সোনার পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হলো 79। পরীক্ষাটা দেখো যে এইটা হচ্ছে আমার সোনার পাত্র, ক্লিয়ার? এখন কি করছে না, এই সোনার পাতের উপর আলফা রশ্মি পাঠানো হচ্ছে। আলফা রশ্মি, অনেক আলফা রশ্মি পাঠানো হচ্ছে। আমি কি বললাম? আলফা রশ্মি কতগুলো বললাম? 3 প্রকারের। একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, একটা হচ্ছে গামা। তাহলে আলফা যেটা রশ্মি সেটা আর কিছুই নয়, আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম কণার স্রোত, পজিটিভ হিলিয়াম কণার স্রোত। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2, তাই তো? এই যে বিটা রশ্মি যেটা সেটা হচ্ছে কি না, ইলেকট্রনের প্রবাহ, ফ্লো অফ ইলেকট্রন, ফ্লো অফ ইলেকট্রন। আর গামা রশ্মি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক। ক্লিয়ার? তাহলে এইখানে আলফা কণা আসছে মানে কি? পজিটিভ কণা, পজিটিভ কণা স্রোত যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে সমস্তগুলো আলফা কণা। এগুলো কি আসছে? পজিটিভ রশ্মি আসছে। এখন কি ঘটছে দেখো, এই রশ্মিগুলোর ম্যাক্সিমাম রশ্মিগুলো কি হচ্ছে, যখন এইটাকে ভেদ করে যাচ্ছে এরকম ভাবে কিন্তু সোজাসুজি বেরিয়ে যাচ্ছে না, কি হচ্ছে এইভাবে এসে তাদের বিক্ষিপ্ত ঘটে যাচ্ছে, এদিকে গিয়ে এইভাবে চলে আসছে, এইভাবে চলে যাচ্ছে। কিন্তু একটা এমন কেস দেখা যাচ্ছে যেখানে একটা রশ্মি ধরো এই মাঝ বরাবর এলো, এই মাঝ বরাবর এলো, আসার পর কি হচ্ছে, সে এই পথেও যাচ্ছে না, সে এই পথেও যাচ্ছে না, সে সোজাসুজি আবার রিভার্স এই পথে ফিরে আসছে, অর্থাৎ যে পথে যাচ্ছে সেই পথে ফিরে আসছে। এখন দেখো ঘটনাগুলো কেন এরকম ঘটলো। তিনি এই পরীক্ষাটা করার পরে যে যে সিদ্ধান্তগুলোতে পৌঁছেছিলেন সেই সবকটা সিদ্ধান্তের আমাদের প্রয়োজন নেই, আমাদের যেগুলো দরকার আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কথা কি, দেখো এই যে আলফা কণাটা এই পথে বেরিয়ে যাচ্ছে, ফার্স্ট কথা দেখো একে বাধা দেওয়ার মতো কিন্তু কেউ নেই, ক্লিয়ার? অর্থাৎ এটা যদি একটা কোনো পরমাণু হয় তাহলে দেখো এই পরমাণুটার বেশিরভাগ স্থানে কিন্তু কি না, পরমাণুর বেশিরভাগ স্থানে ফাঁকা, 1 নম্বর। 2 নম্বর কি হচ্ছে দেখো, এই যে মাঝ বরাবর যেটা আসছে, যেটা আবার ফিরে আসছে, তার মানে কি এইখানে এমন একজন কেউ আছে যেটা এই রশ্মিটাকে যেতে বাধা দিচ্ছে। তাহলে আমরা কি বললাম, এটা ছিল প্লাস, প্লাস তো। তাহলে একটা কথা দেখো, যদি এটা প্লাস হয়, এই যদি এটাকে বিকর্ষণ করে, তার মানে কি এর মাঝে কে আছে? নিশ্চয়ই মাঝেও এমন একজন কেউ আছে যার আধানটা হচ্ছে প্লাস। এবং কি না, এর মাঝখানটা কিন্তু এই যে সাইডের মতো কিন্তু ফাঁকা নয়, যদি ফাঁকা হতো তাহলে এই ভেদ করতে পারতো। তার মানে কি একটা পরমাণু প্রায় সমগ্র ভর তার কোথায় কেন্দ্রীভূত হয়ে আছে? এই জায়গাটাতে কেন্দ্রীভূত হয়ে আছে, এবং বাকি সমস্ত জায়গাটা কি ফাঁকা। এই জন্য এই জায়গাটাকে ভেদ করে এই রশ্মিটা যেতে পারছে না। তাহলে 2 নম্বরে আমরা কি পেলাম না, পরমাণুর সমগ্র ভর কোথায় কেন্দ্রীভূত না, পরমাণুর কেন্দ্রে কেন্দ্রীভূত, ক্লিয়ার? 3 নম্বর কি বলছে দেখো না, এই যে সমগ্র যে পরমাণুটা আছে, এই যে যেটা মাঝে এই যে ভরটা যেটা আমরা বললাম, এইটাকে আমরা নিউক্লিয়াস বলছি। কি বলছি না, এইটাকে আমরা নিউক্লিয়াস বলছি, নিউক্লিয়াস। এটা কিন্তু খুবই ক্ষুদ্র হয়,
সমগ্র পরমাণুটার তুলনায় যদি আমরা এই নিউক্লিয়াসটাকে তুলনা করি তাহলে এই নিউক্লিয়াসটা সমগ্র পরমাণুর তুলনায় কিন্তু অনেক ছোট হয়। এই নিউক্লিয়াসের বেসটা হয় 10⁻³ সেন্টিমিটার, 10⁻³ সেন্টিমিটার। আর সমগ্র যেটা পরমাণু, যে পরমাণুর বেসটা হয় 10⁻⁸ সেন্টিমিটার। মনে থাকবে? তাহলে প্রথম কথা কি বললাম? না প্রথম কথা হলো কি না পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। যদি ফাঁকা না হতো তাহলে এই কণাগুলো কিন্তু বেরিয়ে যেতে পারতো না, তাই তো? দ্বিতীয় নম্বর কি না পরমাণুর সমগ্র ভর নিউক্লিয়াসে অবস্থিত এবং নিউক্লিয়াসের আধারটা কত বললাম আমরা? প্লাস। 3 নম্বর কি বললাম না পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আকারটা অনেক ক্ষুদ্র। নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে এটা 10⁻³ সেন্টিমিটার, নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻³ সেন্টিমিটার এবং পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার। বোর্ডটা মুছে রাখে, তোমরা এগুলো খাতাতে লিখে নাও। রাদারফোর্ড তার এই পরীক্ষা থেকে তিনি মোটামুটি কোথায়কার অবস্থান আমাদেরকে একটা ধারণা দিয়েছিলেন। তো ধারণা দেওয়ার ফলে তিনি কিন্তু আমাদেরকে বলতে পারেননি যে একটা ইলেকট্রন তার এক্স্যাক্টলি অবস্থানটা কোথায়। সে কি ভেবেছিল না যে পরমাণু যদি আমরা ধরি কোনো একটা পরমাণুকে, তার মাঝে তার প্লাস অর্থাৎ পজিটিভ আধানটা কেন্দ্রীভূত থাকবে এবং সেই পজিটিভটাকে কেন্দ্র করে তার বাইরে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে। এখন ইলেকট্রনগুলো কেমনভাবে ঘুরতে থাকবে এটা কিন্তু আমাদেরকে রাদারফোর্ড বলেনি যে ইলেকট্রনগুলো একই কক্ষপথে ঘুরবে নাকি ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরতে ঘুরতে তাদের কক্ষপথ চেঞ্জ করবে, এই সম্বন্ধে কিন্তু রাদারফোর্ড আমাদেরকে কোনো আইডিয়া দেয়নি। তাই রাদারফোর্ডের যে পরমাণু তত্ত্বটা বা পরমাণু মডেল থেকে তিনি যে সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন সেখান থেকে তার অনেক ভুল বেরিয়েছে। আমরা সেই ভুলগুলোকে আলোচনা করব না, আমরা এর পরের চ্যাপ্টারে চলে যাব যে তাহলে যদি রাদারফোর্ড আমাদেরকে ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে সুনির্দিষ্ট যদি ধারণা না দেয় তাহলে আমাদেরকে ধারণাটা কে দিয়েছিল? তো ধারণাটা যিনি দিয়েছিলেন তাকে আমরা বোর বলি, বোর তত্ত্ব। তো সালটা ছিল 1913 সাল। তিনি কি করেছিলেন না একটা থিওরি আছে প্ল্যাঙ্ক থিওরি, সেই প্ল্যাঙ্ক থিওরির সাহায্যে তিনি দেখিয়েছিলেন কি না এই যে ইলেকট্রন যারা আছে ইলেকট্রনগুলো কি একটা নির্দিষ্ট কক্ষপথে কিন্তু তারা ঘুরছে। অর্থাৎ এখানে তিনি বলেছিলেন পরমাণু যে স্থির, পরমাণুর বাইরের চারদিকে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, সেটা আমাদেরকে কে বলেছিল? কি বললাম? বোর কি বলেছিল না বোর বলেছিল কি না ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে, তাই তো? তিনি কার সাহায্যে এটা বলেছিলেন না প্ল্যাঙ্ক তত্ত্বের সাহায্যে তিনি এটা বলেছিলেন। প্ল্যাঙ্ক তত্ত্বে কি ছিল না E সমান ছিল hc/λ, E সমান hc/λ, যেখানে h টা ছিল প্ল্যাঙ্ক ধ্রুবক, c টা ছিল আলোর বেগ আর ল্যামডা ছিল কি না তরঙ্গ দৈর্ঘ্য। কি বললাম দেখো আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি। এরপরে কে আসছে বললাম বোর তত্ত্ব, তাই তো? বোর তত্ত্ব। কারণ রাদারফোর্ড ইলেকট্রনের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে আমাদেরকে ধারণা দিতে পারেননি, যে ধারণাটা দিয়েছিলেন কে না বোর। সালটা ছিল কত? সালটা ছিল 1913 সাল। ক্লিয়ার? কার সাহায্য নিয়েছিল না প্ল্যাঙ্ক তত্ত্বের সাহায্য নিয়েছিল, প্ল্যাঙ্ক থিওরি, প্ল্যাঙ্ক তত্ত্বটা কি না প্ল্যাঙ্ক তত্ত্বটা হচ্ছে E সমান hc/λ, যেখানে এই যে h যেটা আছে এই h টা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক। প্রশ্ন পড়তেই পারে তোমাদের প্ল্যাঙ্ক ধ্রুবক, c টা হচ্ছে কি আলোর বেগ, আর ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন যদি বলে তোমাদেরকে যে প্ল্যাঙ্ক ধ্রুবকের মান কত, না প্ল্যাঙ্ক ধ্রুবকের মানটা আমি লিখে দিচ্ছি 6.3636 into 10⁻⁻36 জুল সেকেন্ড। ক্লিয়ার? আলোর বেগের মান কত? 3.3 into 10⁸ মিটার পার সেকেন্ড বা 3 into 10⁻10 সেমি পার সেকেন্ড। ক্লিয়ার? আর তরঙ্গ দৈর্ঘ্য একক কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য একক মিটার হয়, সেটা ডিপেন্ড করছে আলোর উপর যে কোন আলো যাচ্ছে। তাহলে এই হচ্ছে বোর তত্ত্ব। 1913 সালে বলেছিল, কার সাহায্য নিয়ে বলেছিল না প্ল্যাঙ্ক তত্ত্বের সাহায্য নিয়ে বলেছিল। প্ল্যাঙ্ক তত্ত্বটা কি না E সমান hc/λ, যেখানে h কে আমরা প্ল্যাঙ্ক ধ্রুবক বলছি, মানটা হচ্ছে কত না 6.3636 into 10⁻⁻36 জুল সেকেন্ড, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর c হচ্ছে আলোর বেগ।
সেমি এবং মিটার একক আমরা আলোর বেগের মানটা বলে দিয়েছি, তাই তো? চলো বলে লিখে নাও। বোর তত্ত্ব থেকে আমরা জানতে পারি যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করেছে। এখন আমরা সেই কক্ষপথগুলোকে নিয়ে জানবো। তাহলে সেই কক্ষপথগুলো আমাদেরকে যিনি জানিয়েছেন, একজন জানায়নি, তিনজন ছিল তারা, বেরি, নীল এবং বোর। তিনজনের একক প্রচেষ্টায় আমরা তাদের কক্ষপথ সম্পর্কে ধারণা পেয়েছি। তো মোট কক্ষপথ হচ্ছে 7টা, কিন্তু আমরা এইখানে শুধুমাত্র 4টা কক্ষপথকে নিয়ে আলোচনা করব, কে, এল, এম এবং এন। মোট কক্ষপথের সংখ্যা কটা? 7টা, কিন্তু আমরা এখানে আলোচনা করব কে কক্ষপথকে নিয়ে, এল কক্ষপথকে নিয়ে, এম কক্ষপথকে নিয়ে এবং এন কক্ষপথ। ক্লিয়ার? এগুলো হচ্ছে কক্ষপথ, বা তুমি মুখ্য কক্ষপথ বলতে পারো। কি হলো? কে, এল, এম এবং এন। কে সর্বোচ্চ ইলেকট্রন দুটো থাকবে, এল এর সর্বোচ্চ ইলেকট্রন 8টা থাকবে, এম এ থাকবে 18টা, এন এ থাকবে 32টা। ক্লিয়ার? এইগুলো হচ্ছে, দেখো এই যে কে, এল, এম, এন, এগুলোকে আমরা শক্তি স্তর দিয়েও কখনো কখনো তুলনা করি। তো এই যে কে, এটাকে আমরা E1 দিয়েও তুলনা করতে পারি, এটাকে আমরা E2 ও বলতে পারি, এটাকে আমরা E3 ও বলতে পারি এবং এটাকে আমরা E4 ও বলতে পারি। ক্লিয়ার? কি হলো দেখো না, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, যেখানে প্রোটন থাকছে এবং নিউট্রন একত্রে থাকছে, নিউক্লিয় বলের মাধ্যমে তারা যুক্ত হয়ে আছে। এর বাইরে এই কক্ষপথগুলো আছে। তাহলে এইটা হচ্ছে প্রথম কক্ষপথ কে, তারপরে এল, তারপরে এম, তারপরে হচ্ছে এন। তাহলে এটা হলো কে, কে, এল, এম, এন। বা আমি কি বললাম, শক্তি স্তর দিয়ে যদি বলি E1, E2, E3, E4। তো দেখো নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে, অর্থাৎ দেখো নিউক্লিয়াস থেকে প্রথম কক্ষপথ কে, তারপর কে, এল, তারপরে এম, তারপর এন, শক্তিটা তত কিন্তু বৃদ্ধি হবে। অর্থাৎ কি, E1, E2, E3 এবং E4। ক্লিয়ার? কে কে দিয়েছিল বললাম আমি না, নীল, বোর, বেরি, এরা তিনজন আমাদেরকে এই তত্ত্বটা দিয়েছিল। এখানে আবার বলা হয়েছিল কি না, প্রতিটা কক্ষপথ ইলেকট্রন সংখ্যা থাকবে ম্যাক্সিমাম 2n²। কত? 2n², যেখানে n হচ্ছে কি না কক্ষপথের সংখ্যা। আমরা টোটাল কটা কক্ষপথ নিয়েছি? 4টা, 1টা, 2টা, 3টা, 4টা। তাই তো? তাহলে দেখো প্রথমের জন্য কে এর জন্য দেখো না, কে 2 × 1², তাই তো? তাহলে কত হলো? 2 × 1 = 2। সেই হবে কি বললাম আমি, কে তে সর্বোচ্চ 2টা বেশি ইলেকট্রন থাকবে না, এল তে 8টা বেশি থাকবে না, এম তে 18টা বেশি থাকবে না এবং এন তে 32টা বেশি থাকবে না। এইভাবে চলছে। এবং কি বলতো, মানে নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে কি হলো, শক্তির পরিমাণটা তত বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এরপরে দেখো আমরা জানবো যে কোন কক্ষপথে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাই তো? কক্ষপথের সংখ্যা আমরা জানলাম এখানে 4টা, কে, এল, এম এবং এন। কে তে মোট ইলেকট্রন সংখ্যা 2টো, এল তে 8, এম 18 আর এন 32। এখন দেখো আমি বললাম আরো অনেক সাব অরবিট আছে। তো টোটাল সাব অরবিট হচ্ছে 4টা, একটা হচ্ছে এস, একটা হচ্ছে পি, একটা হচ্ছে ডি এবং একটা হচ্ছে এফ। এস, পি, ডি এবং এফ। তাহলে দেখো কে তে কটা ইলেকট্রন আছে? 2টো। তাহলে এই দুটো ইলেকট্রন, এবার আমরা দেখো প্রত্যেকটা কক্ষপথের উপকক্ষের সংখ্যা আমরা জানবো। তাহলে কে ইলেকট্রন আছে 2টি, তাই তো? তা আমি কি বললাম, আমার কাছে কি ফর্মুলা আছে না, প্রত্যেকটা পরমাণু ইলেকট্রন সংখ্যা হতে হবে 2n²। সর্ববহিস্থ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন কিন্তু যাবে না, 8টার বেশি ইলেকট্রন যাবে না। ইলেকট্রন যাবে না। এবং 3 নম্বর ফর্মুলা কি না, সবার আগে ইলেকট্রন কম শক্তির স্তরে প্রবেশ করবে
তারপর বেশি শক্তি স্তরে যাবে। অর্থাৎ প্রথমে ইলেকট্রন E1 এ আসবে, তারপর E2 তে যাবে, তারপর E3 তে যাবে, তারপর E4 এ যাবে। ক্লিয়ার? তাহলে দেখো এই যে এর দুটো ইলেকট্রন আছে, এর দুটো ইলেকট্রন কোথায় যাওয়ার চেষ্টা করবে? S, P, D নাকি F? সবার আগে কে আছে? S, কম শক্তি স্তর, তাই তো? আবার কি দেখো 8টার বেশি তো যাবে না, কিন্তু আছে কটা? দুটো, তাহলে দুটোই কিন্তু S নিয়ে নেবে। তাহলে এই যে কে, এর মোট ইলেকট্রন সংখ্যা 2, কে নিয়ে নিল? S, দুটো S নিয়ে নিল। তাহলে কে এর উপকক্ষের সংখ্যা কটা? দুটো, এটা হচ্ছে S, তাই তো? এখানে শুধুমাত্র S হচ্ছে উপকক্ষ। L এ দেখো কটা আছে? 8টা, তাহলে এইটা হচ্ছে আমাদের L। তাহলে দেখো S কটা নিল না, S কে আমরা জানলাম S দুটো নিয়ে নিয়েছে, S দুটো নিয়ে নিয়েছে। 8টার বাকি পড়ে কটা এখনো? 6টা। 8টার বেশি বাইরে থাকবে কি? থাকবে না। তাহলে সেই 6টা 8টার থেকে কম কোথায় চলে যাবে? P তে চলে যাবে। তাহলে P কটা নিয়ে নিল? 6। তাহলে L এর উপকক্ষ কটা? দুটো, একটা হচ্ছে S, একটা হচ্ছে P। এরপর দেখো M আছে, তাহলে S এ কটা দেখলাম আমরা ইলেকট্রন? S এ ইলেকট্রন যাচ্ছে দুটো, P তে যাচ্ছে 6টা। এরপর আমরা M এ যাচ্ছি, তাহলে দেখো S এ নিচ্ছে দুটো, P নিচ্ছে কটা? 6টা, পড়ে আছে কটা এখনো? 10টা। D কটা নিল, তার মানে D তে কটা চলে গেল? 10টা। এরপর দেখো কে আছে? M। তাহলে দেখো S কটা নিচ্ছে? দুটো, P কটা নিচ্ছে? 6টা, D কটা নিচ্ছে? 10টা। এখন পড়ে আছে কটা? 14টার মতো। তাহলে এত চলে গেল। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে উপকক্ষগুলোর ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ S কক্ষপথে দুটোর বেশি থাকবে না। L এ S এবং P দুটো কক্ষে ভাগ হয়ে যাবে, এবং P এর সর্ববস্তু কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 6টা। M দেখো S, P, D অর্থাৎ M এর উপকক্ষের সংখ্যা 3টা, S এ দুটো, P তে 6টা, এবং D উপকক্ষে মোট ইলেকট্রন সংখ্যা থাকবে 10টা। N এ কটা আছে দেখো? S, P, D এবং F। তাহলে N কক্ষে উপকক্ষের সংখ্যা 4টা, S এ দুটো যাচ্ছে, P তে 6টা যাচ্ছে, D তে 10টা যাচ্ছে, এবং F উপকক্ষে মোট ইলেকট্রন সংখ্যা 14টা হচ্ছে। ক্লিয়ার? খাতাতে একটু লিখে নাও। তাহলে K এর উপকক্ষের সংখ্যা আমরা জানলাম একটা, L এ জানলাম দুটো, M এ তিনটা, N এ 4টা, তাই তো? এখন দেখো এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটা অ্যাকচুয়ালি বলেছিল আবহাও, একে আবহাও প্রিন্সিপাল বলি, কিন্তু আমরা এখানে আবহাও প্রিন্সিপালকে নিয়ে কোনো কাজ করব না, আমরা কাজ করব পাউলির অপবর্জন নীতি নিয়ে। পাউলির অপবর্জন নীতি থেকে আমরা দেখি এই যে আবহাও যেটা প্রিন্সিপাল, সেইখানে পাউলির অপবর্জন নীতিকে ব্যবহার করে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যে ইলেকট্রনগুলো কিভাবে কিভাবে S, P, D, F এ ভাগ হচ্ছে। ক্লিয়ার? তাহলে সেইটাকে সাজাবার জন্য আমরা এখানে একটা ছক করব, এবং সেই ছক থেকে আমরা সেই ফর্মুলাটাকে বার করব। তো তোমাদের কাছে বলে রাখি যে এই যে S, P, D, F এই ধারণাটা কিন্তু তোমাদের পরবর্তী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসে কিন্তু অনেক কাজে লাগবে। যেমন পর্যায় সারণীতে কিন্তু অনেক ভালোভাবে তোমরা বুঝতে পারবে যদি S, P, D এবং F এই চ্যাপ্টারটা সম্পর্কে সঠিক ধারণা থাকে। আমি চেষ্টা করছি করার পর। দেখো S, তাই তো? এই যে আমরা এইভাবে লিখবো কিন্তু 1S, তারপর আমরা লিখছি 2S, 2P, তারপর লিখছি আমরা 3S, 3P, 3D, তারপর আমরা লিখছি 4S, 4P, 4D, 4F, তারপর আমরা লিখছি 5S, 5P, 5D, 5F, এইভাবে লিখে যাচ্ছি। কন্টিনিউ। क्लियर? 1S, 2S, 2P, 3S, 3P, 3D, 4S, 4P, 4D, 4F, 5S, 5P, 5D, 5F, 6S, 6P, 6D, 6F, 7S, 7P, 7D, 7F। এরপর দেখো আমরা প্রথমে এগুলোকে ক্রস করছি। ক্রস, ক্রস,
এইভাবে যাচ্ছে। তাহলে দেখো এইখান থেকে আমি এটাকে ডট না দিয়ে ডাইরেক্ট দিচ্ছি, তাহলে এইখান থেকে দেখো এইখানকে যাচ্ছে, মানে এই দিকে এরোটা দেখো এদিকে গিয়ে আবার উপরে উঠছে, আবার এইখানকে আসছে, ক্লিয়ার, আবার উপরে উঠছে, আবার এইখানকে আসছে, আবার উপরে উঠছে, এইভাবে যাচ্ছে, এইভাবে আসছে, এইভাবে উপরে উঠছে, আবার এইখানকে আসছে, ক্লিয়ার, এইভাবে উপরে উঠছে, আবার এইখানকে আসছে, তারপর এইভাবে উপরে উঠছে, এইভাবে কন্টিনিউ চলছে। আমরা লিখছি দেখো কিভাবে। তাহলে প্রথমে দেখো কে আছে, না প্রথমে আছে 1s, 1s, 1s থেকে কোথায় যাচ্ছে দেখো 2s এ যাচ্ছে, তাহলে তারপর কোথায় যাচ্ছে দেখো 2p তে যাচ্ছে, তারপরে 3s, 3s থেকে দেখো কোথায় যাচ্ছে 3p তে যাচ্ছে, 3p পরে 4s এ যাচ্ছে, 4s থেকে কোথায় যাচ্ছে 4s থেকে আবার হচ্ছে এখানে 3d তে যাচ্ছে, 3d এর পর কোথায় যাচ্ছে 4p তে যাচ্ছে, 4p এর পর দেখো কোথায় আসছে 5s তে যাচ্ছে, 5s তে যাচ্ছে, 5s এর পর দেখো আবার 4d তে যাচ্ছে, 4d তে যাচ্ছে, 4d এর পর দেখো কোথায় 5p তে যাচ্ছে, 5p এর পর যাচ্ছে কোথায় 6s তে যাচ্ছে। তাহলে এইভাবে মোটামুটি ফর্মুলাগুলো তোমরা একটু লিখে নেবে, ঠিক আছে। আমরা এই যে অ্যারেঞ্জমেন্টটা পেলাম, এই অ্যারেঞ্জমেন্টটা থেকে আমরা যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবো। যদি বলি কিভাবে, দেখো আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝি। আমরা জানি যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, না 12, তাই তো। ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কথাটা একই, ঠিক আছে। তো দেখো ভাঙছি 1s, তাই তো, প্রথমে কি আছে 1s, এসে কটা যাবে মনে আছে, এটা এসে দুটো, p তে কটা 6টা, d 10 আর f 14, এইটা মাথায় রাখবে অ্যারেঞ্জমেন্টটা। তাহলে 1s কটা দুটো, এই দুইটা s এর মাথায় থাকবে। তারপরে কোথায় যাবে 1s এর পরে 2s এ যাবে, 2s s এ কটা থাকবে দুটো, দুটো গেল। 2s এর পর কোথায় 2p তে, 2p p তে কটা আছে 6টা, দেখো 6 নিলাম, তাহলে টোটাল কটা হলো 6 আর 2 8 আর 2 10, মানে আর বাকি কটা দুটো। তাহলে সেই দুটো ইলেকট্রন কোথায় যাবে পরের কক্ষপথে, 3s কটা, তাহলে 1s2 2s2 2p6 3s2, এটা হয়ে গেল ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। ক্লিয়ার, তোমাদের কিন্তু পরীক্ষাতে এইভাবে করবে, একটু এইটা ভালোভাবে করে নেবে। নেক্সট উদাহরণ যদি বলি আমরা ক্যালসিয়ামকে নিতে পারি, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত না 20, তাই তো, বাইরে এর আমরা ইলেকট্রন বিন্যাস করব। দেখো ক্যালসিয়ামে কি হচ্ছে দেখো না 1s2 প্রথমটা তো সেম হবে, 2s2 2p6 3s2, ক্লিয়ার। 3s2 এর পর কে আছে দেখো 3p আছে, 3p কটা যাবে 6টা, টোটাল কটা হলো গুণ 2 2 4 6 4 10 2 12 6 18, বেঁচে আছে কটা দুটো, 3p এর পর কে আছে 4s, তাহলে 4s এ দুটো চলে গেল, ক্লিয়ার। এখন দেখো কখনো কখনো কোশ্চেন এরকম থাকতে পারে যে ধরো বলে দেওয়া হলো যে Mg এর ইলেকট্রন বিন্যাস কত, Ca এর ইলেকট্রন বিন্যাস কত। দেখো এইভাবে কোশ্চেন করবে না, কিন্তু তোমাদের অপশন চারটা দেওয়া থাকবে, আমি বলছি এইভাবে, তোমাদেরকে তখন কিভাবে খুঁজে বার করবে না, আমি বলি দেখ যে কোনো পরমাণু কিন্তু তারা সব সময় সুস্থির অবস্থায় থাকতে চায়, অর্থাৎ না একটা ইলেকট্রন কম বা না একটা ইলেকট্রন বেশি, এইভাবে থাকতে চায়। যেমন ধরো আমি ম্যাগনেসিয়ামটাকে নিয়ে একটু আলোচনা করি, যে এটা হচ্ছে আমার ম্যাগনেসিয়াম, তাই তো। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা কটা 12টা, তাই তো। আমি 12টা লিখছি 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন বলো যখন এই ম্যাগনেসিয়ামটা সুস্থির অবস্থায় বা সাম্য অবস্থায় যখন থাকবে তখন কি না, তখন এর মধ্যে কিন্তু সেই 12টাই প্রোটন সংখ্যা থাকবে, সেই 12টাই কিন্তু প্রোটন সংখ্যা থাকবে, কারণ দেখো এখন প্লাস মাইনাস কিছু নেই, তবে 12টাই ধরো প্রোটন সংখ্যা থাকবে। এখন দেখো ব্যাপারটা কি হচ্ছে না, এই ম্যাগনেসিয়াম যদি কখনো কারোর সাথে যুক্ত হয় তখন কি ঘটনা ঘটে, প্রোটন তো সেই ম্যাগনেসিয়াম থেকে বাড়তে পারবে না, কারণ প্রোটন আর নিউট্রন নিউক্লিয় বল দ্বারা পরমাণু নিউক্লিয়াসে আটকে আছে, প্রোটন সেখানে বাড়াতে পারবে কি, পারবে না।
বার কে হবে না, বার হবে ইলেকট্রন। সাপোজ মনে করো দুটো ইলেকট্রন বার হয়ে গেল, দুটো ইলেকট্রন বার হয়ে গেল, তাহলে দেখো এই দুটো ইলেকট্রন বার হয়ে যাওয়ার জন্য এখানে দুটো প্রোটন কিন্তু বেশি হয়ে গেল। তাহলে কোন চার্জটা বেশি হয়ে গেল, প্লাসটা না মাইনাসটা? প্লাস চার্জটা, কোনটা প্লাস? দুটো প্লাস। তাহলে এইটা হচ্ছে Mg2 প্লাস, তার মানে দুটো ইলেকট্রন কম। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 12টা, দুটো কমে গেল, মানে কটা হয়ে গেল? 10টা। এখন এই 10টাকে নিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস করব। ক্লিয়ার? এইভাবে তোমরা অ্যারেঞ্জমেন্ট গুলো ঠিকঠাক ভাবে করবে। ক্লিয়ার? এরপরে আরো ব্যতিক্রম আছে, যেমন কখনো কখনো কি হয় না, ধরো এই যে এস এর দুটো বললাম, ডি তে 10টা বললাম, তাই তো? কখনো কখনো কি হয় যে এস এর পর ডি আছে, ধরো এরকম এলো আমাদের যে এস আছে তারপর ডি আছে, কি হয় না এস এ দেখো দুটো যাওয়ার কথা, তো ডি তে ধরো 4টা আছে, কি হয় ঘটনাটা বলো তো? আচ্ছা এরকম কেস আছে, আমরা যখন পিরিয়ডিক টেবিল পড়বো, পর্যায় সারণী যখন পড়বো, তখন আমি আলোচনা করব সেখানে যে এই যে এস কি করে না, এইখান থেকে দুটো ইলেকট্রন সে নেই না, একটা ইলেকট্রন নেই, কটা নেই? একটা। এবং বাকি যে ইলেকট্রনটা সেটা কিন্তু সে ডি কে দিয়ে দেয়, অর্থাৎ d5 হয়। এইভাবে ইলেকট্রন গঠন কখনো কখনো ব্যতিক্রম আছে, তো সেগুলো আমরা যখন কোশ্চেন অ্যানসার করব, এটা নিউমেরিক্যাল পার্ট যখন আমরা আলোচনা করব, তখন তোমাদেরকে বলে দেওয়া হবে। ঠিক আছে? মতো ক্লাস আমি এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোন বিষয় নিয়ে। ঠিক আছে? ততক্ষণে তোমরা এইগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো, পরবর্তী ক্লাসে আমরা কোশ্চেন অ্যানসার করার চেষ্টা করব।